হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে তোমাদের সামনে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পোলারায়ন বা পোলারাইজেশন নিয়ে আলোচনা করার জন্য। তো পোলারাইজেশন মূলত হচ্ছে কোনো আয়নিক যৌগ এর ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে গঠিত। তো এই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন যে মেঘটা থাকে, এই ইলেকট্রন মেঘের যে বিকৃতি, এই বিকৃতিকেই বলা হচ্ছে পোলারায়ন। সেই জন্য আমরা পোলারায়নের সংজ্ঞাটা যদি দেখি তাহলে দেখতে পাবো কোনো পোলার, তার মানে এমন একটা যৌগ হবে যার নেগেটিভ এন্ড পজিটিভ চার্জ আছে। আয়নিক যৌগে ক্যাটায়ন কর্তৃক বা ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে আমরা বলছি পোলারায়ন। অর্থাৎ এই আয়নিক যৌগের যে ক্যাটায়ন থাকে, আমরা ধরে নিলাম যে এটা একটা আয়নিক যৌগ। এই আয়নিক যৌগের এটা ধরে নিলাম যে সোডিয়াম পরমাণু, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্লোরাইড আয়ন। তো আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। এই আয়নিক যৌগের এই সোডিয়াম ক্লোরিনের ইলেকট্রন মেঘকে যে বিকৃতি করছে, এই বিকৃতিটাকেই বলা হচ্ছে পোলারায়ন। এখানে সোডিয়াম ক্লোরিনের ইলেকট্রন মেঘকে পোলারিত করছে বা বিকৃতি করছে। বিকৃতি বলতে ডিস্টরশন, একটা স্বাভাবিক শেপ থেকে বা স্বাভাবিক একটা গঠন থেকে ভিন্ন কোনো গঠনে রূপান্তর করা বা সাময়িকভাবে অন্য কোনো গঠনে রূপান্তর করাটাকে বলা হচ্ছে কি বিকৃতি, পোলারায়ন। পোলারায়ন দুইটা বিষয় সম্পর্কে খুব স্পষ্ট ধারণা দেয়। একটা হচ্ছে আয়নিক যৌগে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে ক্যাটায়নের মাধ্যমে বা ক্যাটায়ন দ্বারা বিকৃতি করা, এবং ক্যাটায়নের অর্থাৎ ধনাত্মক যে আয়ন আছে, এই ধনাত্মক আয়নের নিউক্লিয়াস এবং ঋণাত্মক আয়নের নিউক্লিয়াস যখন কাছাকাছি থাকে তখন এদের মধ্যে কিন্তু রিপালশন হয়, অর্থাৎ বিকর্ষণ হয়। অর্থাৎ এখানে দুইটা বিষয়, একটা আকর্ষণ বল কাজ করে আর একটা বিকর্ষণ বল কাজ করে। আকর্ষণ বলটা কোথায়? অ্যানায়নের ইলেকট্রনগুলো ক্যাটায়নের চার্জ দ্বারা আকর্ষিত হয়। আবার ক্যাটায়নের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস অ্যানায়নের নিউক্লিয়াসকে রিপালশন করে। তার মধ্যে আকর্ষণ যে বলটা আছে, অর্থাৎ এই ইলেকট্রনগুলোকে যে ক্যাটায়ন যে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটাই এখানে ডমিনেন্ট হয়, অর্থাৎ এই আকর্ষণ বলটা এখানে বেশি শক্তিশালী হয়। তাহলে এটা হলে কি হয়? এই ক্যাটায়ন যখন এই অ্যানায়নের ইলেকট্রন মেঘকে আকর্ষণ করবে তখন কি হবে? এই অ্যানায়নের এই গোল যে ইলেকট্রনগুলো আছে, এই গোল শেপটা আর থাকবে না। তখন কি হয়ে যাবে? এরকম, অর্থাৎ ছিল গোল শেপ কিন্তু হয়ে গেল এরকম ডিম্বাকার শেপের মতো হয়ে গেল। তাহলে এই অ্যানায়নের ইলেকট্রন মেঘকে ক্যাটায়ন যে আকর্ষণ করার ফলে যে চলে আসছে অ্যানায়নের ইলেকট্রনগুলো, এই বিষয়টাই হচ্ছে পোলারায়ন। এখানে একটা প্রশ্ন হতে পারে, অ্যানায়নের ইলেকট্রনগুলোকে যখন ক্যাটায়ন আকর্ষণ করছে তখন দুইটা নিউক্লিয়াস কাছাকাছি আসার কথা, কিন্তু না, আসে না। কারণ ওই যে আমি ফার্স্টে বললাম যে এদের মধ্যে দুইটা নিউক্লিয়াসের মধ্যে একটা বিকর্ষণ কাজ করে, আর বিকর্ষণ কাজ করার জন্য এইখান থেকে এটার দূরত্ব অনেক বেশি হয়ে যায়। বেশি হওয়ার কারণে এই ইলেকট্রন মেঘটা বেশি হওয়ার ফলে এই ইলেকট্রন মেঘটা আরো বেশি ডিস্টরশন হয় অথবা আরো বেশি বিকৃতি হয়। এটাই হচ্ছে মূলত একটা যৌগে বা আয়নিক যৌগে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি। পোলারায়নকে আমরা এটা দ্বারা প্রকাশ করে থাকি। আর পোলারায়ন বলতে বোঝাচ্ছে চার্জ বাই ব্যাসার্ধ। অর্থাৎ কোনো ক্যাটায়নের যদি পোলারায়ন পরিমাপ করতে হয় তাহলে ক্যাটায়নের চার্জকে আমরা তার ব্যাসার্ধ দ্বারা ভাগ করে দিব। অবভিয়াসলি এখানে আয়নিক ব্যাসার্ধ বা ক্যাটায়নিক ব্যাসার্ধ যেটা হয় সেটা, অর্থাৎ ক্যাটায়নের চার্জ ডিভাইডেড ক্যাটায়নের ব্যাসার্ধ। এখন আমরা দুটো এক্সাম্পল দেখব, যেমন আমাদের একটা সোডিয়াম প্লাসের এটার একটা এক্সাম্পল দেখব এবং পটাশিয়াম প্লাসে। তো তোমাকে বলা হলো যে এখানে সোডিয়ামের পোলারায়ন বেশি না পটাশিয়ামের পোলারায়ন বেশি। তাহলে এই পোলারায়ন নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ব্যাসার্ধ লাগবে এবং এর চার্জ লাগবে। যেহেতু আমাদের এখানে চার্জ দেওয়াই আছে এরো 1 এরো 1, তাহলে সোডিয়ামের যেটা ব্যাসার্ধ হয় আমরা যদি নির্ণয় করি, সোডিয়াম প্লাস এর চার্জ হচ্ছে 1 আর এর ব্যাসার্ধ আমরা যদি পিকোমিটারে লিখি তাহলে সোডিয়ামের পিকোমিটারের ব্যাসার্ধ 95। আবার যদি পটাশিয়ামের আমরা পোলারায়ন ক্ষমতা দেখি তাহলে এটা চার্জ যেহেতু 1 ডিভাইডেড পটাশিয়ামের পিকোমিটারের ব্যাসার্ধ 133। তার মানে এই এককে আমরা 95 দ্বারা ভাগ করছি এবং এককে আমরা 133 দ্বারা ভাগ করছি, অর্থাৎ 133 দ্বারা ভাগ করছি। তাহলে এখানে অবশ্যই বুঝতেই পারছো যে এখানে সোডিয়ামের পোলারায়নটা পটাশিয়ামের পোলারায়নের চাইতে বেশি হবে। এটাই হচ্ছে পোলারায়ন বের করার নিয়ম।
তাহলে এই পোলারায়ন থেকে আমরা সহজেই বুঝতে পারি যে দুই বা ততোধিক যদি যৌগ থাকে সেই যৌগের মধ্যে কোন ক্যাটায়নের পোলারায়ন বেশি হবে। কোনো ক্যাটায়নের পোলারায়ন যত বেশি হবে সেই যৌগটা ওই অ্যানায়নকে বিকৃতি করতে পারবে তত বেশি। তাহলে এই পোলারায়নটাই আসলে ক্যাটায়নের উপর ডিপেন্ড করছে। তাছাড়াও আমাদের অ্যানায়নের উপরে কিন্তু ডিপেন্ড করে। অ্যানায়ন কি করে, অ্যানায়নের আকার যত বেশি হবে এবং চার্জ যত বেশি হবে সেটার পোলারায়ন কিন্তু তত বেশি হবে। ক্যাটায়নের ক্ষেত্রে বলতে পারি ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। অর্থাৎ ক্যাটায়ন যত চার্জ বাড়বে, অর্থাৎ ধনাত্মক চার্জ যত বাড়বে তার পোলারায়ন ক্ষমতা তত বেশি হবে। আমরা যদি দেখি যে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ অ্যান্ড অ্যালুমিনিয়াম 3+, চার্জ যেহেতু বাড়ছে, একই পর্যায়ে চার্জ যেহেতু বাড়ছে, পোলারায়ন ক্ষমতা অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি হবে, তারপরে এখানে ম্যাগনেসিয়াম সবচেয়ে কম হবে এখানে সোডিয়ামের। অর্থাৎ এখানে যদি একই পর্যায়ে হয় তাহলে দেখতে হবে চার্জ যার বেশি, কারণ আমরা জানি চার্জ বেশি হলে আকারটা কমে যায়, আকারটা ছোট হয়ে যায়। আবার ব্যাসার্ধের কথা বলা হচ্ছে, যার ব্যাসার্ধ কম, দুই বা ততোধিক ক্যাটায়ন আছে তার মধ্যে যে ক্যাটায়নটির ব্যাসার্ধ ছোট হবে সে বেশি পোলারিত বা বিকৃত করতে পারবে। আবার অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়নের আকার যত বেশি হবে বিকৃতি তত বেশি হবে। অর্থাৎ অ্যানায়ন কিন্তু এখানে বিকৃতি হয়, ক্যাটায়ন বিকৃতি করে আর অ্যানায়ন বিকৃতি হয়। একটু আগে আলোচনা করলাম যে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘটা ছিল, ইলেকট্রন মেঘকে ক্যাটায়ন কিন্তু বিকৃতি করছে। এখানে অ্যানায়নটা যত বড় হবে ক্যাটায়নটা খুব সহজেই বিকৃতি করতে পারবে। আর এই জন্য বলছি আমরা অ্যানায়নের আকার বাড়লে ওই অ্যানায়নটির বিকৃতি হওয়ার প্রবণতা অর্থাৎ পোলারিত হওয়ার প্রবণতা বেড়ে যায়। আবার অ্যানায়নের চার্জ যত বেশি হবে সেটাও পোলারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে, কারণ আমরা জানি যে কোনো অ্যানায়নের যদি চার্জ বাড়ে তাহলে তার ব্যাসার্ধও বেড়ে যায় একই পর্যায়ে যদি থাকে। যেমন অক্সিজেন 2- আর ফ্লোরিন মাইনাস, এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু ব্যাসার্ধটা কিন্তু অক্সিজেনের ব্যাসার্ধটা বেশি হবে, ফ্লোরিনের চাইতে অক্সিজেনের ব্যাসার্ধটা বেশি হবে, কারণ এখানে বাড়তি আরো ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার ফলে আকর্ষণটা নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ কমে যায়, ফলে আকারটা বড় হয়ে যায়। তাহলে এই যেহেতু এর ব্যাসার্ধ বড় এবং চার্জও বেশি, সেই জন্য ফ্লোরিনের চাইতে এখানে অক্সিজেনের পোলারিত হওয়ার প্রবণতাটা কিন্তু বেশি হবে। যদি আমরা শর্ট করে বলি, ক্যাটায়নের আকার যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে, এবং অ্যানায়নের আকার যত বড় হবে ওই অ্যানায়নটি তত বেশি পোলারিত হবে। তাহলে আমরা একটা ডেমো দিয়ে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে আসলে প্র্যাকটিক্যালি এটা হয় কি না। তাহলে বন্ধুরা দেখো, এখানে দুইটা আমি বেলুন নিয়েছি, একটা আকার বড় আর একটা আকার ছোট। তো বেলুনকে সবসময় তুমি মনে করো যে এটা অ্যানায়ন, এটাকে তুমি মনে করো যে এটা অ্যানায়ন, এটাকে এ দ্বারা আমি বুঝালাম অ্যানায়ন, এটাও একটা অ্যানায়ন। তো অ্যানায়ন দ্বারা যদি কল্পনা করা হয় তাহলে এখানে বলা আছে যে অ্যানায়নের আকার যত বেশি হবে তার বিকৃতি তত বেশি হবে। তাহলে এটা একটা অ্যানায়ন, এটা একটা অ্যানায়ন, তার এই দুটার আকার থেকে বোঝা যাচ্ছে এটার বিকৃতি বেশি হবে। তার মানে এটা খুব অল্পতেই ক্যাটায়ন দ্বারা তার ইলেকট্রন মেঘগুলো ক্যাটায়নের দিকে চলে আসবে। আর আমরা যদি ক্যাটায়নের কথা চিন্তা করি, ক্যাটায়ন দুইটা বলা হচ্ছে যে ক্যাটায়নের আকার চার্জ যত বেশি হবে আর ব্যাসার্ধ যত কম হবে। এই ভায়োলেট কালার যেটা অর্থাৎ বেগুনি কালার যেটা, এই বেগুনি কালারটাকে একটা ক্যাটায়ন ধরলাম, এটাকে একটা ক্যাটায়ন ধরলাম। তো দুইটা আমার কাছে ক্যাটায়ন এবং দুইটা অ্যানায়ন আছে। তাহলে এই দুটো ক্যাটায়নের মধ্যে দেখো কোনটার আকার ছোট, অর্থাৎ কোনটার মুখটা বেশি সোচালো। তাহলে এই কলমের আকার মুখটা কিন্তু বেশি সোচালো, অর্থাৎ কলমটা কিন্তু খুব বেশি, অর্থাৎ এটার চাইতে আমার টেস্টার যেটা আছে এই টেস্টারের থেকে এই কলমের পোলারায়ন ক্ষমতা কিন্তু বেশি হবে, কারণ এটা ছোট। প্র্যাকটিক্যালি যদি দেখা যায় তাহলে আমরা একটু দেখি যে ক্যাটায়নের আকার ছোট, তার মানে বেগুনি কালারটা ক্যাটায়নের আকার ছোট আর এটার আকারটা বড়। যেহেতু এটার আকার বড়, দুইটা দ্বারা আমরা যদি বিকৃতি করি, একে একে দেখি, এটাকে আমি বিকৃতি করতে চাচ্ছি, বিকৃতি হচ্ছে না। আবার এই ছোট যেটা মুখটা অনেক সোচালো, এটা দ্বারা যদি করি আমাদের কিন্তু সহজেই বিকৃতি হয়ে গেল। আবার এটা যত সহজে বিকৃতি হলো কলম দ্বারা, আমাদের বড় অ্যানায়নটা যত সহজেই কলম দ্বারা বিকৃতি হলো, এই ছোট অ্যানায়নটা কিন্তু তত সহজে বিকৃতি হবে না, কারণ আকার ছোট হওয়ার কারণে এর নিউক্লিয়াসের সাথে, এর ভিতরে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের সাথে এর বাইরের যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলোর আকর্ষণ বেশি হবে, ফলে ক্যাটায়ন সহজেই ওর ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতে পারবে না। তাহলে দেখি আমরা এটাও একটু দেখি যে যত সহজে ওটা আমাদের হয়েছিল এটা কিন্তু তত সহজে হচ্ছে না। অনেক জোরে দিচ্ছি তাও কিন্তু হচ্ছে না।
তবে এটাও হবে, কিন্তু অনেক আমাকে ফোর্স দিতে হলো। যাই হোক, এটাই হচ্ছে পোলার আয়নের একটা প্র্যাকটিক্যাল বিষয়, আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতখানি কাজে দিবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।